আচ্ছা, তোমাদের রেডক্স চ্যাপ্টারে যে পার্টটুকু বাকি ছিল সেটা হচ্ছে পরীক্ষায় কোশ্চেন দেয়, একটা ব্যালেন্স করার জন্য দেয়, একটা ইকুয়েশন দিয়ে দেওয়ার পর বলে এটা ব্যালেন্স করো বা সমতা বিধান করো। আচ্ছা, আমরা এই ব্যালেন্স করা কিন্তু নিচু ক্লাসে শিখেছি। সেই ব্যালেন্সের সাথে আমরা এই ক্লাস 11-এর যেটা শিখবো একটু পার্থক্য আছে। যেমন এইখানে তোমাকে যদি নিচু ক্লাসে একটা কোশ্চেন দিত কার্বন প্লাস H2SO4 CO2 প্লাস SO2 প্লাস H2O, তাহলে তুমি বাঁ দিকে আর ডান দিকে পরমাণুর সংখ্যাগুলোকে দেখে ব্যালেন্স করে দিতে, কোনো কিছু লিখতে হতো না। এইখানে কিন্তু তোমাকে বলে দেবে দুটো পদ্ধতি আছে। একটা পদ্ধতির নাম হচ্ছে জারণ সংখ্যা পদ্ধতি, যাকে বলা হয় অক্সিডেশন নাম্বার মেথড। আর একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে আয়ন ইলেকট্রন মেথড। এই দুটো মেথড কিন্তু পরীক্ষায় উল্লেখ করে দেবে, দিয়ে তোমাকে বলবে একটি সমীকরণের সমতা বিধান করো, একটা ইকুয়েশনের ব্যালেন্স করো জারণ সংখ্যা পদ্ধতির সাহায্যে, অক্সিডেশন নাম্বার মেথডের সাহায্যে, বা আয়ন ইলেকট্রন মেথডের সাহায্যে ব্যালেন্স করো। এটা কিন্তু পরীক্ষায় বলে দেবে। আমি এখানে 16টা কোশ্চেন দিয়েছি, 16টা ইকুয়েশন দিয়েছি, এছাড়া বইতে আরো অনেক আছে। এইটা তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। এখন এই ব্যালেন্স গুলো করবো আর কিভাবে করতে হয়, জারণ সংখ্যা পদ্ধতির সাহায্যে কিভাবে ব্যালেন্স করতে হয় আর আয়ন ইলেকট্রন পদ্ধতিতে কিভাবে ব্যালেন্স করতে হয় সেটা আমি শেখাবো। নিয়ম আছে, বইতে দেখবে নিয়ম লেখা আছে। জারণ সংখ্যা পদ্ধতিতে সমতা বিধানের নিয়ম আর আয়ন ইলেকট্রন মেথডে সমতা বিধানের নিয়ম কিন্তু বইতে দেওয়া আছে। তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, বইয়ের থেকে একটু পড়ে নেবে। প্রথমে জারণ সংখ্যা পদ্ধতির সাহায্যে ব্যালেন্স করা কি করে হয় সেটা শেখাচ্ছি তোমাদেরকে। সবাই খাতা নিজের কাছে রাখবে, খাতা পেনে এই প্রথম ইকুয়েশনটা লেখো, কার্বন প্লাস H2SO4 অ্যারো দিয়ে CO2 প্লাস SO2 প্লাস H2O। এই ইকুয়েশনটা আমিও খাতায় লিখছি। এখন যদি নিচু ক্লাসের মতো ব্যালেন্স করতে দেয় তাহলে তুমি বাঁ দিকে দেখে নেবে কটা কার্বন আছে, ডান দিকে দেখে নেবে কটা কার্বন আছে, তারপর বাঁ দিকে দেখে নেবে কটা সালফার আছে, ডান দিকে দেখে নেবে কটা সালফার আছে, আর অক্সিজেন হাইড্রোজেন ব্যালেন্স করে দেবে। কিন্তু এইখানে এই নিয়মে হবে না, যেহেতু বলে দিয়েছে জারণ সংখ্যা পদ্ধতিতে ব্যালেন্স করো, তাহলে তোমাকে নিয়মটা জানতে হবে জারণ সংখ্যা পদ্ধতির নিয়মটা কি। যেমন এইখানে যে মূল নিয়মটা আছে বলছি, দেখো আমি এটা দরকার হলে লিখে নেবে। জারণ সংখ্যা পদ্ধতিতে সমতা বিধানের মূল নীতিটা সেটা হচ্ছে জারক বা জারিত পদার্থের মোট জারণ সংখ্যার বৃদ্ধি। সবাই জানো যে জারিত পদার্থ আছে তার জারণ সংখ্যা বৃদ্ধি হয়ে যাবে, এবং বিজারিত পদার্থ মোট জারণ সংখ্যার হ্রাস। সমান করলে বা সমান হলে, সমান করাই হলো জারণ বিজারণ বিক্রিয়া সমীকরণের সমতা বিধানের মূলনীতি।
যার মাইকটা আনমিউট আছে সে মিউট করে নাও, কথা শোনা যাচ্ছে, আনমিউট করে নেবে। আচ্ছা, এইটা হচ্ছে মূলনীতি। কি বললাম? জারিত পদার্থের মোট জারণ সংখ্যার বৃদ্ধি এবং বিজারিত পদার্থের মোট জারণ সংখ্যা হ্রাস, এইটা যদি সমান করে নিই, সমান করাই হলো জারণ বিজারণ বিক্রিয়ার সমীকরণের সমতা বিধানের মূলনীতি। এইটা সহজভাবে বললে কি হবে, আমি এখনই বুঝিয়ে দিচ্ছি, উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার নিয়মগুলো বলছি। প্রথমে কি করবে শুনে নাও। প্রথম কাজ হচ্ছে এই কার্বন বা যে পদার্থগুলো দেবে সেই পদার্থগুলোর মাথায় জারণ সংখ্যাগুলো লিখে দেবে, যার জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে। যেমন কার্বনের জারণ সংখ্যা দেখো 0, কার্বনের জারণ সংখ্যা 0, কথা বলার দরকার নেই, শুধু শুনতে থাকবে। কার্বনের জারণ সংখ্যা 0 আছে, আর এইখানে যে কার্বন আছে CO2 তার জারণ সংখ্যা +4। তাহলে বাঁ দিকে কার্বনের জারণ সংখ্যা 0, ডান দিকে জারণ সংখ্যা +4। এবার এই হাইড্রোজেন, অক্সিজেন আর সালফারের জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে। এটা ধীরে ধীরে তুমি বুঝে যাবে যে জারণ সংখ্যা কার পরিবর্তন হয়েছে। তাহলে এই যে যৌগটা আছে H2SO4, সেই যৌগটার সালফারের জারণ সংখ্যা ছিল +6, সেইখান থেকে সালফারের জারণ সংখ্যা হয়ে গেছে এখানে কত, +4। তাহলে আমি কি দেখে নিলাম, দুটো বিক্রিয়ক আর বিক্রিয়ত পদার্থগুলোর মধ্যে যার জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে সেগুলোকে আগে মাথায় লিখে নেব। এগুলো নিয়মে কিন্তু লেখা থাকবে, নিয়মগুলো একবার পড়ে নিলেই বুঝতে পারবে, যেটা আমি বোঝাচ্ছি সেটাই দেখবে নিয়মে লেখা আছে। তাহলে প্রথম কাজ হয়ে গেল এটা। এবার তুমি একটু ভাষায় লিখে দেবে, বা এরকম করে কার জারণ হচ্ছে কার বিজারণ হচ্ছে তুমি অ্যারো দিয়ে দেখাতেও পারো। যেমন কার্বনের, হ্যাঁ কে কি বলছো? হ্যাঁ, নিয়মটা আমি পাঠিয়ে দেবো, নিয়মটা আমি পাঠিয়ে দেবো। এইটা দেখো, যেমন কার্বন থেকে কার্বন ডাই অক্সাইড জারণ হয়েছে, আর H2SO4 থেকে সালফার ডাই অক্সাইডে বিজারণ হয়েছে, এটা লিখে রাখতে পারো। এবার যে কাজটা করবে সেটা তুমি লিখবে, এইখান থেকে মেন কাজ শুরু। কার্বনের জারণ সংখ্যার বৃদ্ধি, খাতায় লিখবে সবাই। জারণ সংখ্যার বৃদ্ধি কত একক হয়েছে? দেখো 4 একক হয়েছে। এটা মুখে মুখে 4 একক বুঝতে পারছো, 0 থেকে 4 মানে 4 একক। কেউ যদি লেখো 4 - 0 তাও হবে, কিন্তু আমি বলবো মুখে মুখে লিখে নেবে। তাহলে 0 থেকে 4 হয়েছে, 4 একক বৃদ্ধি হয়েছে। এটা সমীকরণ 1 নম্বর সমীকরণ লিখে দিলে পাশে। এরপরে কি আছে দেখো, H2SO4 যৌগে সালফারের জারণ সংখ্যা হ্রাস হয়েছে। তাহলে লিখবে H2SO4 যৌগে সালফারের জারণ সংখ্যা হ্রাস কত একক হয়েছে? 6 থেকে 4 হয়েছে, তার মানে 2 একক হয়েছে। তুমি লিখতে পারো 6 - 4 = 2 লিখতে পারো। আমি বলবো মুখে মুখে এরকম করে নিয়ে লেখাটাই বেটার। এবার দেখো, কার্বনের জারণ সংখ্যা 4 একক বৃদ্ধি হয়েছে, আর সালফারের জারণ সংখ্যা 2 একক হ্রাস হয়েছে। আমি কি বলেছি, জারণ সংখ্যা পদ্ধতির সাহায্যে ব্যালেন্স করতে গেলে এই জারণ সংখ্যা বৃদ্ধি আর জারণ সংখ্যা হ্রাসকে সমান করতে হয়। কিভাবে সমান করবে? ইকুয়েশনগুলোকে গুণ করে। তুমি যদি 2 নম্বর ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কিন্তু জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি সমান হয়ে যাবে। তখন লিখবে অতএব জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করতে হলে 2 নং সমীকরণকে
2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ কার্বন আর H2SO4 এর অনুপাত কত হবে? 1:2। দেখো কার্বনের সমীকরণটাকে আমি কিন্তু কোনো কিছু দিয়ে গুণ করিনি, তাই কার্বন হচ্ছে 1 একক আর H2SO4 2 একক। 2 দিয়ে গুণ করতে, যখন 2 নম্বর ইকুয়েশনটাকে গুণ করছো তুমি H2SO4 কে গুণ করছো আর কার্বনকে গুণ করছো না। তুমি যদি এখানে 1:1 করো তাহলে ব্যাপারটা একই থাকবে। যদি তুমি বলো যে আমি স্যার *1 করবো তাহলে করতে পারো। তাহলে বজ্র গুণন পদ্ধতিতে গুণ করবে সমীকরণ দুটোকে, যাতে জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধির সমান হয়ে যায়, এটাই তোমার কাজ। এবার এই অনুপাতে যদি বিক্রিয়া করে তাহলে জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধির সমান হয়ে যাবে, আর এইটাকে গুণ করে দিলেই তুমি ব্যালেন্স ইকুয়েশন পেয়ে যাবে। অর্থাৎ বা অতএব নির্ণেয় সমিত সমীকরণ বা ব্যালেন্সড ইকুয়েশন লিখতে পারো। কি হবে? কার্বন প্লাস 2H2SO4 সমান চিহ্ন দেবে। এবার এটা অ্যারো আর দেওয়া যাবে না, এবার সমান চিহ্ন দিতে হবে। সমান চিহ্ন দেওয়ার পর কি হবে? CO2 প্লাস 2SO2। কারণ এই দিকে 2 করলে বাঁ দিকেরটা ব্যালেন্স তোমার মেন কাজ, বাঁ দিকের, আর ডান দিকের ব্যালেন্সটা তুমি বাঁ দিকেরটা দেখে করে নিতে পারবে। আমি এখন H2O লিখছি, মানে ওই 2টা লিখিনি। তাহলে বাঁ দিকে কার্বনের সংখ্যা 1টা, ডান দিকে কার্বনের সংখ্যা 1টা, মিলে গেছে। বাঁ দিকে দেখো সালফারের সংখ্যা 2, তাহলে ডান দিকেও তোমাকে সালফার 2 করতে হবে। তাহলে 2SO2 করলে এখন অক্সিজেন আর হাইড্রোজেনকে সমান করতে হবে। এখানে হাইড্রোজেন দেখো 4টে হাইড্রোজেন আছে আর ডান দিকে 2টো হাইড্রোজেন আছে, তাহলে এখানে 2 দিতে হবে। আর অক্সিজেন দেখো নিজেই ব্যালেন্স হয়ে গেছে, এখানে 8টা অক্সিজেন, গুণে দেখো ডান দিকেও 8টা অক্সিজেন আছে। আর পুরো ব্যাপারটাকে আবার প্রথম থেকে বলছি, মন দিয়ে শুনবে। তাহলে তোমার প্রথমে কাজ কি হবে? প্রথম কাজ হবে যে সমীকরণটা দিয়েছে সেই সমীকরণে যে পদার্থের মৌলগুলোর জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে, সেই পদার্থের যে মৌলগুলোর জারণ সংখ্যা পরিবর্তন হচ্ছে সেটা মাথায় লিখে দিতে হবে। যেমন কার্বন 0 থেকে কার্বন 4+ হয়ে গেছে, সালফার 6 থেকে সালফার 4+ হয়ে গেছে। এখন তোমার মনে হতে পারে যে স্যার হাইড্রোজেন বা অক্সিজেনের জারণ সংখ্যা লিখলাম না কেন? তুমি যদি বাঁ দিকে হাইড্রোজেন অক্সিজেনের জারণ সংখ্যা দেখো আর ডান দিকেও দেখো, দেখবে কোনো পরিবর্তনই হয়নি তার। তাহলে যার পরিবর্তন হয়েছে শুধু তাদেরই লিখতে হবে জারণ সংখ্যাগুলো মাথায়, প্রথম নিয়ম। আর দ্বিতীয় নিয়ম বলতে পারি বা পরপর নিয়মগুলোকে যদি আমি বলি, তাহলে জারণ হয়েছে বিজারণ হয়েছে লিখে দিলে, এবার যার জারণ হয়েছে জারণ সংখ্যা বৃদ্ধি লিখলে কত একক, সমীকরণ নাম্বার দিয়ে দিলে। বিজারণ কার জারণ সংখ্যা হ্রাস হয়েছে আর কোন পরমাণুটা রয়েছে সেটা অবশ্যই লিখতে হবে, যে H2SO4 সালফারের জারণ সংখ্যা হ্রাস হয়েছে কত, 2 একক। আর এটাই মূলনীতি বলেছি আমি। মূলনীতি কি? জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি সমান করতে হবে। জারণ সংখ্যার বৃদ্ধি হ্রাস বৃদ্ধি সমান করতে গেলে 2 নম্বর ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করতে হবে, আর 1 নম্বর ইকুয়েশনটাকে 1 দিয়ে গুণ করতে হবে, না করলেও হয় 1 দিয়ে গুণ করতে হবে। এখন এইটা যদি আমি করি তাহলে জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি সমান হয়ে গেল। ম্যাক্সিমাম সমীকরণের ক্ষেত্রে এটাই শেষ হয়ে যাবে, এখানেই শেষ, আর কিছু করতে হয় না। এরপরে কি, যে আমি 2 নম্বর সমীকরণটাকে গুণ করে দিয়েছি 2 দিয়ে, সমীকরণটা দেখলাম কার্বন আর H2SO4 যদি 1:2 রেশিওতে বিক্রিয়া করে তাহলে বাঁ দিকেরটা মিলে যাবে, বাঁ দিকে আর কিচ্ছু করতে হবে না। এবার ডান দিকে পরমাণুগুলোকে সমান করতে হবে বাঁ দিকের মিলিয়ে। যেমন কার্বন 1, সালফার 2, সালফার এখানে 2 দিয়ে দিলাম। অক্সিজেন আর হাইড্রোজেনকে ব্যালেন্স করে দেবে, বাঁ দিকে আর কিন্তু কিছু যোগ করবে না, ডান দিকে যা যোগ করার। তাহলে এই পদ্ধতিতে তুমি যদি জারণ সংখ্যা পদ্ধতিতে যদি জারণ বিজারণ সমীকরণের সমতা বিধান করতে হয়, তাহলে এটা একটা ছোট্ট নিয়ম বললাম আমি। এছাড়া আরো 2-4টে জিনিস আছে, সেগুলো উদাহরণ দেবো আর নিয়মগুলো বলে বলে যাব।
সবাই এটা 1 নাম্বার ইকুয়েশন, সবাই আশা করি এটা বুঝতে পেরেছো। 2 নাম্বার ইকুয়েশনটা আমি লিখছি, এটা তোমরা নিজের খাতায় এইভাবে করো দেখি তাড়াতাড়ি, বেশি দেরি করবে না। এই কি বলছো বলো? হ্যাঁ বলো। হ্যাঁ মাথায় লিখে দিতে হবে। তুমি নিজেই বুঝিয়ে যাবে, দেখে নাও। তুমি যখনই জারণ সংখ্যা করতে হবে মেনলি কি হাইড্রোজেন অক্সিজেনের লেখা হয় না, হাইড্রোজেন অক্সিজেন বাদ দিয়ে, যেমন এটা আমি তখন বলছি, তুমি নিজেই বলবে FeCl3 আছে আর H2S আছে, অ্যারো দেওয়ার পর ডান দিকে লিখেছি FeCl2 প্লাস HCl প্লাস S। তোমার নাম কি বলো আগে, নিজের নামটা বলো। আর তুমি দেখো তাহলে রাইট তো। এবার বলো দেখো FeCl3 কার জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে মনে হচ্ছে তোমার এদিক থেকে এইদিকে? ক্লোরিন না আয়রন? FeCl3 ক্লোরিন না আয়রন, কার জারণ সংখ্যা পরিবর্তন হচ্ছে তোমার কি মনে হচ্ছে? ক্লোরিন। দেখো এখানে ক্লোরিন Cl মাইনাস আছে, এখানেও ক্লোরিন Cl মাইনাস আছে, তাহলে জারণ সংখ্যা পরিবর্তন হয়েছে। কার তুমি প্রত্যেকটা ক্লাস করেছো আমার? তাহলে বলো জারণ সংখ্যা কত হচ্ছে বলো, এদিকে মাথায় বলো। আয়রনের মাথায় কত হবে? বাকিরা সবাই করতে থাকো, আমি কাইকে জিজ্ঞেস করছি। বলো আয়রনের মাথায় কত হবে, মুখে তাড়াতাড়ি বলো। তুমি ক্লাস করেছো? সত্যি সত্যি বলো, ক্লাস করেছো? জারণ সংখ্যা নির্ণয় করার পদ্ধতি যখন শিখিয়েছিলাম তুমি ক্লাসটা করেছিলে? তো তুমি বলতে পারছো না? তুমি কিছুই ক্লাস করো নাই বা পড়ো নাই তুমি। যে কেউ একজন বলো দেখি কত হবে আয়রনের মাথায়? Fe +3। এটা প্লাস, ঠিক আছে ঠিক আছে, +3। আর এখানে কত হচ্ছে? +2। তাহলে কাজ বুঝতে পারলে কি করে করছে ওটা ঝট করে? এটা এক্স ধরে করতে হয়। তুমি ক্লাসগুলো করবে, দেখবে আমার ইউটিউবে ভিডিওগুলো দেওয়া আছে, ক্লাসগুলো করবে। তাহলে +3 থেকে +2 গেছে। ক্লোরিনে দেখবে জারণ সংখ্যা কোনো পরিবর্তন হয়নি, দুটোর ক্ষেত্রে একই। এবার একজনা বলো, যে কোনো একজন বলো H2S এর ক্ষেত্রে কার জারণ সংখ্যা চেঞ্জ হয়েছে বলতে পারবো? সালফার। এইটা বলো দেখি, এইটা বলো সালফারে কত আছে জারণ সংখ্যা H2S এ? ভেরি গুড, -2। আর এখানে 0। তাহলে দেখো, তাহলে এটা মেন কাজ। এবার তোমাদের যাদেরকে বললাম তারা কি ব্যালেন্স করে নিয়েছো? এখানে লিখবে আয়রনের জারণ সংখ্যা হ্রাস হয়েছে, তাহলে হ্রাস লিখি, জারণ সংখ্যা হ্রাস 1 একক হয়েছে, দেখে না ভালো করে। জারণ সংখ্যা 1 একক হ্রাস হয়েছে, দেখো এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম আমি। আর H2S এ সালফারের জারণ সংখ্যা কি হয়েছে বলো? বৃদ্ধি হয়েছে, দেখো বৃদ্ধি। নিজেদের মধ্যে কথা না বলে আমি যেটা বলছি সেটা শোনো। H2S এ সালফারের জারণ সংখ্যা বৃদ্ধি হয়েছে না, -2 থেকে 0 মানে কি বৃদ্ধি? তো কত একক হয়েছে ভালো করে দেখো। 2 একক বৃদ্ধি হয়েছে, 2 একক বৃদ্ধি হয়েছে। তাহলে এখন জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধির সমান করতে গেলে কি করতে হবে? 1 নাম্বারকে 2 দিয়ে গুণ করতে হবে, ব্যাস ঠিক আছে। 1 নাম্বারকে 2 দিয়ে গুণ করে দিলে FeCl3 আর H2S এর রেশিওটা কত হবে? 2:1, ঠিক না? 2:1 হবে। তাহলে বাঁ দিকে হবে 2FeCl3 প্লাস H2S। বাঁ দিকে এটা সমান হয়ে গেছে, এটা আর কিচ্ছু করা যাবে না।
এবার ডান দিকের গুলো তোমাকে ব্যালেন্স করতে হবে নিজে থেকে। তাহলে আমি আগে যেটা আছে সেটা লিখি। তাহলে দেখো, বাঁ দিকে দুটো আয়রন আছে, এখানে একটা আয়রন আছে, তাহলে এখানে 2 দিতে হবে। আচ্ছা, বাঁ দিকে একটা সালফার, ডান দিকে একটা সালফার, অসুবিধা নেই। হাইড্রোজেন দেখো, এখানে একটা হাইড্রোজেন আছে আর এখানে দুটো হাইড্রোজেন আছে, তাহলে তোমাকে কি করতে হবে, এখানে একটা 2 দিতে হবে। তাহলে এখানে একটা 2 দিয়ে দিলে, এবার দেখো ভালো করে তাকালে বুঝতে হবে যে ব্যালেন্স হয়ে গেছে। হ্যাঁ বলো। হ্যাঁ শুনছি, বলো। শোনো, তোমার কি সমস্যা হচ্ছে সেটা যদি আমি সলভ করতে পারি তাহলে আমাকে বলো, না হলে আমাকে বলে লাভ নেই। তোমাদের যে স্যার জয়েন করেন তাকে বলো না, হোস্টকে বলো, আমাকে বলে তো লাভ নেই। ঠিক আছে, এইটা হয়ে গেল, এই দুটো করিয়ে দিলাম। এই যে সমীকরণটা আমি লিখেছি Cu প্লাস HNO3, অ্যারো দিয়ে লিখেছি CuNO3 হোল 2 প্লাস NO2 প্লাস H2, ইম্পর্টেন্ট কিন্তু এটা স্টার দিয়ে রাখবে, এই ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, পরীক্ষায় দেয় কিন্তু এটা। এবার আমি যে নিয়মে একটু আগে বললাম সেই নিয়মে তোমরা সবাই মাথায় জারণ সংখ্যার পরিবর্তনগুলো লিখে ফেলো তো দেখি। কার কি জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে সব লিখে ফেলো। হ্যাঁ ঠিক আছে, এবার দেখো, এবার আমি বলছি শোনো মন দিয়ে, এখানে কিন্তু তুমি যে জায়গাটা শেখার যে সেই জায়গাটা বলছি ভালো করে দেখো। তাহলে কপারের, সবাই লিখে ফেলেছে আশা করি, তাও আমি বলছি কপারের জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি হয়েছে 2 একক, আর নাইট্রোজেনের জারণ সংখ্যা হ্রাস হয়েছে 1 একক। এখন তুমি যদি এইটাকে 2 দিয়ে গুণ করে দাও 2 নম্বর সমীকরণকে, তাহলে কপার H2HNO3 হবে 1:2, অনুপাতটা হবে 1:2। কিন্তু সমীকরণটা দেখো, তুমি 1:2 করলে ব্যালেন্স হবে না, বাঁ দিকে দেখে নাও। যদি তুমি এই সমীকরণটা লেখো Cu প্লাস 2HNO3, তাহলে CuNO3 হোল 2 প্লাস NO2 প্লাস H2O এই 1:2 অনুপাতে ব্যালেন্স হবে না। এর কারণটা শুনে নাও, এখানে এক্সট্রা একটা জিনিস লিখতে হবে, সেটা দেখো ভালো করে বলছি শোনো। তোমাদের যদি কোশ্চেন করা হয় 1 অণু কপারের সাথে 1 অণু নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় এইটা কি তৈরি হবে, CuNO3 হোল 2 তৈরি হবে? 1 অণুর সাথে 1 অণুর বিক্রিয়ায় কি এটা তৈরি হবে? হবে না। দেখো ভালো করে, আমি যদি বলি এইটা শোনো শোনো শোনো, 1 অণু কপার থেকে 1 অণু কপার নাইট্রেট তৈরি করতে গেলে 2 অণু কিন্তু নাইট্রিক অ্যাসিড লাগে। দেখো এই জায়গাটা মেন, আমি কি বলছি আবার বলি, এখানে লিখতে হবে আবার 1 অণু কপার থেকে 1 অণু CuNO3 হোল 2 তৈরি করতে বা উৎপন্ন করতে অতিরিক্ত 2 অণু নাইট্রিক অ্যাসিড প্রয়োজন হয়, 2 অণু HNO3 প্রয়োজন হয়। এই কথাটা তোমাকে লিখতে হবে যে আবার 1 অণু কপার থেকে 1 অণু কপার নাইট্রেট তৈরি করতে 2 অণু অতিরিক্ত
নাইট্রিক অ্যাসিড প্রয়োজন হয়, অর্থাৎ মোট 2+2, অর্থাৎ মোট, হ্যাঁ অর্থাৎ বলছি, অর্থাৎ 2+2 মোট 4 অণু HNO3 লাগবে। কি বললাম? আবার এক অণু কপার থেকে এক অণু কপার নাইট্রেট উৎপন্ন করতে অতিরিক্ত 2 অণু নাইট্রিক অ্যাসিড প্রয়োজন হয়, অর্থাৎ মোট 2+2 4 অণু নাইট্রিক অ্যাসিড লাগবে। এখন তুমি যদি এটাকে ব্যালেন্স করো তাহলে ব্যালেন্স হয়ে যাবে। তুমি যদি লেখো Cu+4HNO3 তাহলে দেখো ব্যালেন্স হয়ে যাবে। এটা ব্যালেন্স হয়নি, এটা যখন 4HNO3 নেবে ব্যালেন্স হয়ে যাবে। তখন কি করতে হবে তোমাকে? CuNO3(2) প্লাস NO2 প্লাস H2O। বাঁ দিকে দেখো একটা কপার, ডান দিকে একটা কপার, বাঁ দিকে 4টে নাইট্রোজেন আছে, তাহলে তোমাকে এখানে 4 লিখতে হবে, 4NO2। যখনই 4NO2 করবে, সরি এখানে 4 তো নয়, বাঁ দিকে 4টে আছে, এখানে 3টে আছে, দেখো এখানে 2টো নাইট্রোজেন আর এখানে একটা, 3টে, তাহলে এখানে তুমি 2 লিখবে, 2। তাহলে দেখো 4টে নাইট্রোজেন হয়ে গেছে, দেখা যাচ্ছে না? এখানে 2টো নাইট্রোজেন আর এখানে 2টো নাইট্রোজেন, 4টে নাইট্রোজেন হয়ে গেছে। অক্সিজেন দেখো, অক্সিজেন ব্যালেন্স হয়েছে। হাইড্রোজেন দেখো, হাইড্রোজেন 4টে আছে, 2টো আছে, এখানে 2 দেবে, তাহলে হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেছে, অক্সিজেনও ব্যালেন্স হয়ে গেছে, দেখে নাও। হ্যাঁ, যারা ক্লিন দেখতে পাচ্ছ না, নেটওয়ার্কের জন্য দেখতে পাচ্ছ না, অন্য কোনো কারণ নেই আর। তাহলে আমি কি বললাম, আমার কথাটা শোনো, আমি বলছি সেটা শুনে শুনে লেখো। তাহলে যখন তুমি 1:2 অনুপাতে বিক্রিয়াটা করবে ব্যালেন্স হবে না, কারণ এইখানে এক অণু কপার থেকে এক অণু কপার নাইট্রেট তৈরি করার জন্য কিন্তু 2 অণু নাইট্রিক অ্যাসিড লাগে। তাই এখানে এক্সট্রা আরো 2 অণু নাইট্রিক অ্যাসিড তোমাকে লিখতে হবে, তাহলে 4 অণু নাইট্রিক অ্যাসিড হয়ে যাবে। যখনই তুমি 1:4 অনুপাতে বিক্রিয়াটা করবে তখন ব্যালেন্স হয়ে যাবে, বাঁ দিকে 1:4 হবে, আর ডান দিকে তুমি বাঁ দিকটা দেখে ব্যালেন্স করবে। এটা সবাই একবার নিজের খাতায় করো, খাতায় করার পর যদি বুঝতে না পারো আমাকে বলবে, আমি তো ছবিটা পাঠিয়েই দেবো তোমাদেরকে। হয়ে যাবে। এরকম টাইপের আর একটা বলছি আমি, সেটা হচ্ছে, সবাই খাতায় লেখো, Zn জিঙ্ক প্লাস HNO3 তৈরি হচ্ছে ZnNO3(2) প্লাস NO2 প্লাস H2O। এটা যখনই তুমি করবে তাহলে জিঙ্ক 0 থেকে দেখবে Zn2 প্লাস হয়েছে, আর +5 থেকে +4 হয়েছে। তাহলে জিঙ্কের আচ্ছা দেখো, এইখানে জিঙ্কের জারণ সংখ্যা 2 একক বৃদ্ধি পাচ্ছে আর নাইট্রোজেনের জারণ সংখ্যা 1 একক হ্রাস পাচ্ছে। তাহলে তুমি যদি সমান করতে চাও, জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি সমান করতে চাও, তাহলে 2 নম্বর ইকুয়েশনকে 2 দিয়ে গুণ করবে আর 1 নম্বর ইকুয়েশনকে 1 দিয়ে। তাহলে জিঙ্ক ইজ টু নাইট্রিক অ্যাসিড 1:2 হলো, কিন্তু 1:2 অনুপাতে তুমি যদি বিক্রিয়াটা করো তাহলে হবে না ব্যালেন্স। কারণ কি, এই যে জিঙ্ক নাইট্রেট তৈরি করতে গেলে, এক অণু জিঙ্ক নাইট্রেট তৈরি করতে গেলে এক অণু জিঙ্ক থেকে 2 অণু নাইট্রিক অ্যাসিড প্রয়োজন হয়। এক অণু জিঙ্ক থেকে এক অণু জিঙ্ক নাইট্রেট তৈরি করতে গেলে 2 অণু নাইট্রিক অ্যাসিডের প্রয়োজন হয়। এই যে এক্সট্রা 2 অণুটা প্রয়োজন হচ্ছে, এই যে এক্সট্রা 2 অণুটা প্রয়োজন হচ্ছে, সেইটাকে করার জন্য কিন্তু টোটাল 4 অণু লাগবে। হ্যাঁ শুনছি। হ্যাঁ, যেটা বলছিলাম দেখো, তাহলে এটা যদি 1:2 অনুপাতে করো তাহলে কিন্তু ব্যালেন্স হবে না। কারণ কি বললাম, এক অণু জিঙ্ক নাইট্রেট তৈরি করতে গেলে
2 অণু নাইট্রিক অ্যাসিড এক্সট্রা লাগছে, তাহলে যে কথাটা এখানে লিখেছিলাম 1 অণু কপার থেকে 1 অণু কপার নাইট্রেট উৎপন্ন করতে অতিরিক্ত 2 অণু নাইট্রিক অ্যাসিড প্রয়োজন হয়, অর্থাৎ মোট 2 + 2 4 অণু নাইট্রিক অ্যাসিড লাগবে। তাহলে এখানে কথাটা কি হবে, 1 অণু জিঙ্ক থেকে 1 অণু জিঙ্ক নাইট্রেট তৈরি করতে গেলে অতিরিক্ত 2 অণু নাইট্রিক অ্যাসিড প্রয়োজন হয়, অর্থাৎ মোট 2 + 2 4 অণু নাইট্রিক অ্যাসিডের প্রয়োজন হবে। এই কথাটা তোমাকে বলছি লিখতে। তাহলে তার কি হবে, ব্যালেন্স করতে গেলে আমাকে তাহলে 1:4 অনুপাতে বিক্রিয়াটা করতে হবে। একই লেখা, এই লেখাটাই আবার লিখতে হবে তোমাকে। তখন ব্যালেন্সটা করতে গেলে কি করতে হবে, Zn + 4HNO3, আর ডান দিকে ব্যালেন্সটা নিজে থেকে হয়ে যাবে ZnNO3 whole 2 + 2NO2 + 2H2O। যেটা দিচ্ছি এরপরে এটা সবাই আমাকে করে দেখাবে, আমি যাকে জিজ্ঞাসা করবো সে বলবে আমাকে। MnO2 + HCl তৈরি হচ্ছে MnCl2 + Cl2 + H2O। MnO2 থেকে MnCl2 আর Cl2 তৈরি হচ্ছে। কার জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে আমাকে কে বলবে? কার জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে কে বলবে? এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা পরিবর্তন হচ্ছে। এখানে ম্যাঙ্গানিজ কত আছে বলো মাথায়? এখানে ম্যাঙ্গানিজ কত আছে? +4 আছে। -4 মাথায় চাটাও নিজের। -4 কোথা থেকে হলো? তাহলে -4 বলছে কেন? আমি ক্লাস নিইনি বলে কি তোমরা পড়াশোনা করো নাই? তাহলে +4 এখানে কত হচ্ছে? MnCl2 তে ম্যাঙ্গানিজ কত আছে? +2। আচ্ছা এখানে দেখো ক্লোরিন আছে -1, আর -1 থেকে এই ক্লোরিনটা দেখবে না, এই ক্লোরিনটা 0-তে আছে। হ্যাঁ, তাহলে -1 থেকে 0, তাহলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হ্রাস হয়েছে, ক্লোরিনের জারণ সংখ্যা বৃদ্ধি হয়েছে। লিখে ফেলো, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হ্রাস আর ক্লোরিনের জারণ সংখ্যা বৃদ্ধি, এই কথাটা লিখে ফেলো যেভাবে লিখতে শিখিয়েছি। দুই একক আর Cl এর জারণ সংখ্যা বৃদ্ধি 1 একক। এখানে আবার একটা কথা এক্সট্রা আছে, কি বলো, কি কথাটা এক্সট্রা থাকবে? তুমি তার মানে এইটাকে 2 দিয়ে গুণ করলে হবে না। MnO2 আর HCl 1:2 অনুপাতে বিক্রিয়া করলে হবে না। কারণ কি, এইখানটা দেখো Cl2 আছে, ভালো করে তাকাও এখানে Cl2। তাহলে MnO2 থেকে MnCl2 তৈরি হওয়ার জন্য কত অণু HCl লাগছে? সব একই টাইপের। MnCl2 এক অণু তৈরি করতে গেলে তোমার কিন্তু দেখো 2 অণু HCl লাগে। তাহলে এইখানেও কিন্তু তোমাকে মোট যে HCl লাগবে, মোট HCl 2 + 2 4 অণু লাগবে। তাহলে এটা ব্যালেন্স যখন করবে, ব্যালেন্স ইকুয়েশনটা কেমন দেখতে হবে? ব্যালেন্স ইকুয়েশনটা হবে MnO2 + 4HCl হবে, 4HCl। হ্যাঁ, 4HCl হলে ডান দিকেরটা নিজে থেকে ব্যালেন্স করতে হবে। বাঁ দিকের ব্যালেন্স আমার হয়ে গেছে, ডান দিকের ব্যালেন্সটা তোমাকে করতে হবে। এটা সবাই করে নিতে পারবো। তার মানে আমি
আচ্ছা বলে দিই, এইভাবেই কিন্তু পরীক্ষায় তোমাকে করতে হবে, কারণ একটা পদ্ধতি বলে দেবে, যেমন এইচএস এর নিচু মাধ্যমিক লেভেল বা এই 5 to 8-এ এই এই পদ্ধতি ছিল না, শুধু ব্যালেন্স করতে হতো। তাহলে এখানে দুটো ক্লোরিন আছে, এখানে চারটে 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 ক্লোরিন হয়ে গেছে, দেখো হাইড্রোজেন শুধু 2 এখানে লিখতে হবে, H2 এর জায়গায় 2H2 লিখে দাও, তাহলে ব্যালেন্স হয়ে যাবে রিয়াকশনটা, আর কিছুই করতে হলো না। তাহলে এটা কিন্তু ব্যালেন্স ইকুয়েশন হয়ে গেল। বলো কার বুঝতে অসুবিধা হয়েছে বলো। কি বললাম, নতুন একটা রিয়াকশন, খুব ইম্পর্টেন্ট রিয়াকশন এটা। I2 প্লাস HNO3 তৈরি হচ্ছে HiO3 প্লাস NO2 প্লাস H2। এবার প্রথম যে নিয়মটা সেটা তো তোমরা নিজে থেকেই করে নেবে, কার জারণ সংখ্যা বৃদ্ধি হ্রাস হচ্ছে মাথায় লিখে ফেলো। দেখো আমি ঠিকঠাক লিখেছি কিনা বলবে আমাকে। হ্যাঁ, এবার এই জায়গাটা তুমি ভালো করে শেখো, এই জায়গায় যেটা নতুন নিয়ম একটা, বা এই জায়গাটা। হ্যাঁ, আমি বলে দিই, I2-র মাথায় 0, আর নাইট্রিক অ্যাসিড যেটা আছে তার নাইট্রোজেনের মাথায় +5, আর HiO3 যেটা আছে আয়োডিনের মাথায় +5, NO2 মাথায় +4, নাইট্রোজেনের মাথায় +4, আর H2 হাইড্রোজেন যেমন আছে সেরকম। এবার ভালো করে তাকাও, এই যে জায়গাটা বলতে চাইছি আমি, তোমার যদি কোশ্চেন করি আয়োডিনের জারণ সংখ্যা কত একক বৃদ্ধি পাচ্ছে, কে বলবে আমাকে? একজন বলো। সবাই 5 একক বলেছো দেখো, কিন্তু ভালো করে তাকালে বুঝতে হবে এখানে দুটো আয়োডিন আছে। আমি যদি এখানে লিখি 2টি আয়োডিন এর জারণ সংখ্যার বৃদ্ধি, তাহলে কত একক বলবে? দুটো আয়োডিন তো, একটা একটা আয়োডিন 10 একক হবে। এই যে একটা আয়োডিন 0 থেকে 5 10 একক, এইটাই যে এখানে এই ইকুয়েশনটা, এটা যে তোমাকে মনে রাখতে হবে 10 একক। তাহলে একটা আয়োডিনের জন্য 5 একক বৃদ্ধি পাচ্ছে, তাহলে দুটো আয়োডিনের জন্য 10 একক বৃদ্ধি পাবে। এবার নাইট্রোজেন দেখো, এখানে একটাই নাইট্রোজেন আছে, এখানে নাইট্রোজেন আছে, তাহলে নাইট্রোজেনের কত একক হ্রাস পাচ্ছে? 1 একক। তাহলে জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করতে গেলে কি করতে হবে? পাঁচ দিয়ে দেখো তো ভালো করে, তাহলে তাহলে গুণ করে দাও, 10 দিয়ে গুণ করে দাও। তাহলে কি লিখলাম? জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি সমান করতে হলে 2 নং সমীকরণকে 10 দ্বারা গুণ করে পায়। এবার আমি ব্যালেন্সটা লিখছি দেখো, তাহলে I2 আর নাইট্রিক অ্যাসিডের 10 HNO3 লিখতে হবে, 10 HNO3। তাহলে এইটা হলো বাঁ দিকের ব্যালেন্স, এইটা কিন্তু ব্যালেন্স হয়ে গেছে, I2 আর 10 HNO3, এটা কোনো চেঞ্জ হবে না। এবার ডান দিকে যেটা আছে সেটা বাঁ দিকে দেখে দেখে তোমাকে ব্যালেন্স করতে হবে। তাহলে আমাকে প্রথমে বলো যে আয়োডিন কত লিখতে হবে, এখানে দুটো আছে, তাহলে এখানে 2 বসাতে হবে একদম। ডান দিকে 2 বসালাম। যখনই এখানে 2 বসাবে তখন তোমাকে দেখে নিতে হবে যে এখানে নাইট্রোজেন 10টা আছে, আর এখানে নাইট্রোজেন কটা আছে? একটা। বাঁ দিকে নাইট্রোজেন 10টা, ডান দিকে নাইট্রোজেন একটা আছে, তাহলে এখানে 10 এ তোমাকে বসাতে হবে 10। এবার হাইড্রোজেন আর অক্সিজেনের ব্যালেন্স করে নিতে হবে। হাইড্রোজেন এখানে 10টা আছে, এখানে দুটো আছে,
এখানে যদি 4H2 দিলে তাহলে অক্সিজেন দেখো এই ইকুয়েশনে এখানে যে H2 লিখেছি এটা ভুল হয়ে গেছে, সমীকরণে দেখবে H2O আছে। হ্যাঁ এখানে অক্সিজেন আছে, H2O হবে, H2 নয়, হাইড্রোজেন নয়। প্রথম সমীকরণটাই ভুল লেখা আছে, সেটা হচ্ছে H2O। তাহলে ব্যালেন্স হয়ে গেল, ঠিক আছে। এইটা 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 কিন্তু একটা টাইপ, এটা টাইপ, এই টাইপের পরীক্ষায় দেয় কিন্তু। তাহলে আমি জারণ সংখ্যা পদ্ধতিতে কিছু নিয়ম শিখিয়ে দিলাম। এছাড়া আরো অনেক আছে, ইকুয়েশন প্রচুর আছে। আমি কটা তোমাদেরকে জেরক্স পাঠাবো, মানে ছবি পাঠাবো, সেই ছবি দেখে যতগুলো পারবে তোমরা বই থেকে হেল্প নিয়ে সেগুলো করবে সব। তারপর যেগুলো আটকে যাবে আমাকে জিজ্ঞাসা করবে, আমি বলে দেবো। এখন একবার দেখে নাও এইগুলো, এই যে 16খানা দিয়েছি, তার মেন কোথা থেকে কোশ্চেন আছে 10 ইয়ার্সে দেখে নেবে। তোমাদের বই থাকলে, নতুন বই থাকলে দেখবে 10 বছরে না থাকলে 7-8 বছরের কোশ্চেন দেওয়া আছে, সেই ব্যালেন্স ইকুয়েশন গুলো করে নিলেই হয়ে যায়। এই কটা আমি দিয়েছি, সেই কটার মধ্যে থেকেই পরীক্ষায় দেবে। তবে এতগুলো না করলে হবে, নিয়মটা শিখে নিলেই হবে। যেমন 4, 5, 6 সব একই রকম নিয়ম, একটা শিখে নিলেই হয়ে যেত। আবার এই আয়োডিনের একটা নিয়ম আছে, এই নিয়মটা আবার এই 11-এর ক্ষেত্রে এই নিয়মটা খাটবে, 11-এর ক্ষেত্রে, ঠিক আছে। আর এই 12টা ইম্পর্টেন্ট আছে, এগুলো নিজের থেকে তুমি করে নিতে পারবে, বইয়ের হেল্প নিয়ে করবে। কিন্তু এবার আমি আরেকটা পদ্ধতি শিখিয়ে দিই, নাহলে ওই পদ্ধতিটা বাদ থেকে যাবে, ওইটা আজকেই করিয়ে দেবো। তাহলে জারণ সংখ্যা পদ্ধতি যদি আমি বলি, শিখে নিয়েছি অল্প হলেও। জারণ সংখ্যা প্রথমে মাথায় লিখতে হবে, 1 নাম্বার জারণ সংখ্যা কার পরিবর্তন হচ্ছে লিখে নিলে। তারপর দ্বিতীয় কি করবে, কার জারণ সংখ্যা বৃদ্ধি হচ্ছে, কার জারণ সংখ্যা হ্রাস হচ্ছে দেখে নেবে। যার জারণ সংখ্যা বৃদ্ধি হ্রাস হচ্ছে লেখার পর সমীকরণগুলোকে গুণ করতে হবে জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি সমান করার উদ্দেশ্যে। যখনই জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি সমান করার উদ্দেশ্যে গুণ করবে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু সমীকরণ সমাধান হয়ে যাবে। কিছু কিছু বিক্রিয়া আছে, যেমন এই যে 4-এরটা, 5-এরটা, 6-এরটা, আবার 7-এরটা যেমন ইম্পর্টেন্ট আছে, 7-এরটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 7-এরটার ক্ষেত্রে তোমরা করবে 7-এরটা, তাই বাকিগুলো করবে, সবগুলোই করবে। আমি এগুলো করে করে দিলাম, ঠিক আছে। এখান থেকে কোনো কোশ্চেন থাকলে আমাকে করো। জারণ সংখ্যা পদ্ধতিতে সমতা বিধানের থেকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান, এইগুলো করব। 12খানা দিয়েছি আমি। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান, এটা আগে যেটা করলাম জারণ সংখ্যা পদ্ধতি, এটাকে বলছি আয়ন ইলেকট্রন পদ্ধতি। একদম বড় করে নিয়ম লেখা আছে বইতে, সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, মন দিয়ে শুনবে। আর যখনই আমি ব্যালেন্সটা করব তখনই বোঝাবো, ভালো করে বুঝে নেবে। হ্যাঁ আমি 1, 2, 3, 4 করে দিয়েছি, 12খানা দিয়েছি। 1 নাম্বারটা সবাই খাতায় লেখো, K2Cr2O7 প্লাস H2SO4 প্লাস FeSO4, অ্যারো দিয়ে Cr2SO4 হোল 3 প্লাস K2SO4 প্লাস H2O Fe2SO4 হোল 3, এই পুরো ইকুয়েশনটা লেখো এখান পর্যন্ত। যারা খাতায় দেখতে পাচ্ছ না আমাকে বলো, আমি বলে দিচ্ছি। K2Cr2O7 প্লাস FeSO4 প্লাস H2SO4, অ্যারো দেওয়ার পর লেখো Cr2SO4 হোল 3 প্লাস K2SO4 প্লাস Fe2SO4 হোল 3 প্লাস H2O। হ্যাঁ, কতদূর পর্যন্ত বলেছো বলো, কতদূর পর্যন্ত? আবার বলছি দেখো, K2Cr2O7 FeSO4 H2SO4 তৈরি হচ্ছে Cr2SO4 হোল 3 K2SO4 H2O Fe2SO4 হোল 3। এটা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে ব্যালেন্স করতে হয়। তোমার পরীক্ষা বলে দেবে যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে ব্যালেন্স করো।
এবার দেখো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে ব্যালেন্স করার জন্য 3 ধরনের ইকুয়েশন তুমি পাবে। 1 নাম্বার ইকুয়েশন হচ্ছে যেটা অ্যাসিড মিডিয়ামে হবে। তোমার যে বিক্রিয়াটা লিখেছি সেটা কি মিডিয়াম মনে হচ্ছে তোমাকে, অ্যাসিড না বেস না নিউট্রাল? মিডিয়ামটা তোমার কি মনে হচ্ছে, কি মিডিয়াম আছে? অ্যাসিড মিডিয়াম। তাহলে এইটা অ্যাসিড মিডিয়ামে বিক্রিয়া হচ্ছে। এছাড়া আরো বিক্রিয়া পাবে যেখানে ক্ষারীয় মাধ্যম থাকবে, আবার কিছু বিক্রিয়া আছে যেখানে প্রশম মাধ্যম থাকবে, নিউট্রাল রিঅ্যাকশনও থাকবে। আচ্ছা, প্রথম কাজ যেটা হবে তোমার ফার্স্ট 1 নাম্বার নিয়ম, যদি এইরকম আকারে থাকে এগুলো বলা আণবিক আকার, মলিকিউলার ফর্ম। যদি আণবিক আকারে থাকে তোমাকে প্রথমে আয়নের আকারে লিখতে হবে। প্রথম নিয়ম কি বললাম, আয়নের আকারে লিখতে হবে। তাহলে K2Cr2O7 কে যদি আয়নের আকারে লেখো তাহলে হবে Cr2O7 2-। পটাশিয়ামকে সরিয়ে দিলাম। পটাশিয়াম যেহেতু প্রথম নিয়ম হচ্ছে প্রথমে একে আয়নীয় আকারে লিখে নিতে হবে, আয়নের আকারে। যেমন দেখো K2Cr2O7 কে আমি যদি ভাঙি তাহলে হবে কি Cr2O7 2- আর 2K+। তাহলে পটাশিয়ামকে কিন্তু আমি লিখিনি। পটাশিয়ামকে কেন লিখিনি, কারণ পটাশিয়াম দেখো বাঁ দিকেও পটাশিয়াম +1 আছে, ডান দিকেও পটাশিয়াম +1ই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তাই পটাশিয়াম লেখার প্রয়োজন হলো না, Cr2O7 2- লিখলাম। এরপর প্লাস দিয়ে লিখছি দেখো FeSO4 আছে, বাঁ দিকে FeSO4 আর সালফেট হিসাবেই থাকবে ডান দিকেও। এখানে তোমাকে শুধু লিখতে হবে Fe2+ কে লিখতে হবে, সালফেটটাকে লিখতে হবে না। কেন সালফেটকে লিখতে হবে না, কারণ সালফেট বাঁ দিকে থাকলেও সালফেট হিসাবে থাকবে, ডান দিকে থাকলেও সালফেট হিসাবে থাকবে। কিন্তু আয়রন দেখো এখানে Fe2+ আছে আর ডান দিকে আয়রন কত প্লাস আছে বলবে কি কেউ? ডান দিকে 3+ আছে, সেজন্য আয়রনের চেঞ্জ হয়েছে, তো সেজন্য আয়নটাকে লিখলাম। আর ক্রোমিয়ামেরও চেঞ্জ হয়েছে, দেখো ক্রোমিয়াম এখানে কত আছে বলবে কি, Cr2O7 2- ক্রোমিয়াম কত আছে জারণ সংখ্যা? না না, তুমি ভালো করে পড়াশোনা করো নাই। হ্যাঁ ক্রোমিয়াম আছে দেখো, ক্রোমিয়ামের মাথায় কত হবে, +6 যে বলছে সেই শুধু পড়াশোনা করেছো, +6। আর এইখানে যে ক্রোমিয়ামটা আছে এই ক্রোমিয়ামের মাথায় কত হবে কি মনে হচ্ছে? বলো, দেখবে ক্রোমিয়াম +3 আছে এখানে। হ্যাঁ ভেরি গুড, +3। তাহলে দেখো বাঁ দিকে আমি লিখেছি Cr2O7 2- Fe2+, আর এইখানে দেখো অ্যাসিড মিডিয়াম আছে তো H+ লিখবো, H+, মিডিয়ামটা অ্যাসিড বোঝানোর জন্য H+। বাঁ দিকে লিখে নিলাম কমপ্লিট। ডান দিকে কি লিখবো, Cr3+, আয়রন লিখবো Fe3+, আর পটাশিয়াম সালফেটের কোনো পরিবর্তন হয়নি, পটাশিয়াম সালফেটকে লেখার এখানে প্রয়োজন নেই। আর কেউ যদি জল লিখতে চাও লিখতে পারো, H2O না লিখলেও হবে। তাহলে এটা মেন রিয়াকশন কি হয়েছে এইটা। কেউ যদি লিখতে চাও H2O লিখতে পারো। তাহলে তোমাকে পরীক্ষায় হয় উপরের রিয়াকশনটা লিখে দেবে, না হলে নিচের রিয়াকশনটাও লিখে দিতে পারে। নিচের রিয়াকশনটা লিখে দিয়ে বলবে তুমি সমতা বিধান করো। আর যদি উপরের রিয়াকশনটা লিখে বলে সমতা বিধান করো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে, তাহলে তোমাকে এইটা প্রথমে করে নিতে হবে। কি বললাম বুঝেছো? তোমাকে হয় এটা লিখে দেবে উপরে, বলবে সমতা বিধান করো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে, বা এইটা লিখে দেবে দিয়ে বলবে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো। যদি উপরেরটা লিখে দেয় তাহলে তোমাকে নিচেরটা লিখতে হবে। আর যদি নিচেরটাই লিখে দেয় ডাইরেক্ট তাহলে সহজ হয়ে গেল তোমাদের কাজটা। তোমাকে মনে হতে পারে যে স্যার এটা কঠিন, লেখাটা সহজ নয়, এত সহজে লিখতে পারবো না, আপনি তো চট করে লিখে দিলেন। কিন্তু তুমি যদি 2-4টে রিয়াকশন এরকম ভাবে করো তুমি নিজেই শিখে যাবে যে আমি কিভাবে এটা করলাম। তাহলে প্রথম নিয়ম বুঝলাম। দ্বিতীয় নিয়ম শোনো। দ্বিতীয় নিয়ম হচ্ছে তোমাকে জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া লিখতে হবে। আমরা জানি
জারণ অর্ধবিক্রিয়া আর বিজারণ অর্ধবিক্রিয়া নিয়ে মোট রিয়াকশন হয়, নিট রিয়াকশন হয়। তাহলে আমাকে তোমাদের মধ্যে যে জারণ বিজারণটা পড়াশোনা করেছো আমাকে একটু বলে দাও, জারণ অর্ধবিক্রিয়া কোনটা লিখবো? ভেরি গুড, এই পড়াশোনা করেছে। Fe2+ থেকে অ্যারো দিয়ে একটু জায়গা ফাঁকা রাখবে, হ্যাঁ, অ্যারো দিয়ে লিখবে Fe3+। আর কি লিখবো? শুধু এইটুকুই? Fe2+ থেকে Fe3+ না আরো কিছু লিখতে হবে? প্লাস প্লাস ইলেকট্রন লিখতে হবে। হ্যাঁ ঠিক আছে, প্লাস ইলেকট্রন লিখতে হবে, এটা 1 নম্বর ইকুয়েশন। তাহলে প্রথম তোমাকে কি করতে হবে? জারণ অর্ধবিক্রিয়া লিখতে হবে, এটা প্রথম লিখে নিলে। লিখে নেওয়ার পর আমি এখানে ব্র্যাকেটে লিখছি, একটা জিনিস লিখছি, সেটাকে বলা হয় মাস ব্যালেন্স, BALANC, মাস ব্যালেন্স অ্যান্ড চার্জ ব্যালেন্স। চার্জ ব্যালেন্স যাকে বাংলায় বলা হয় ভরের সাম্য আর আধানের সাম্য। ভরের সাম্য মানে মাস ব্যালেন্স, আর আধানের সাম্য মানে চার্জ ব্যালেন্স। তাহলে তোমাকে মাস ব্যালেন্স আর চার্জ ব্যালেন্স করতে হবে। এটার মানেটা কি? তোমাকে দেখতে হবে বাঁ দিকে কতগুলো পরমাণু আছে আর ডান দিকে কতগুলো পরমাণু আছে। তুমি তাকালেই বুঝতে পারবে বাঁ দিকে একটা আয়রন আছে, ডান দিকে একটা আয়রন আছে। তাহলে মাস ব্যালেন্স কিন্তু অলরেডি হয়ে গেছে। আর যদি এরকম হতো এখানে দুটো আয়রন থাকতো তাহলে তোমাকে এখানে দুটো আয়রন লিখতে হতো। তাহলে দুটোর ক্ষেত্রে মাস ব্যালেন্স হয়ে গেছে। এবার আসছি চার্জ ব্যালেন্স। এর মাথায় কত প্লাস আছে দেখো? 2+। আর এর মাথায় আছে 3+। আর একটা ইলেকট্রন। তাহলে বাঁ দিকে দেখো দুটো পজিটিভ আধান আছে, আর ডান দিকেও দেখো দুটো পজিটিভ আধান আছে। বাঁ দিকে দুটো পজিটিভ আর ডান দিকেও দুটো পজিটিভ। তাহলে মাস ব্যালেন্স আর চার্জ ব্যালেন্স এটা অলরেডি হয়ে আছে, এটা কিছুই করতে হলো না আমাকে। কিন্তু এরপরে যখন বিজারণ অর্ধবিক্রিয়া লিখবো তখন মাস ব্যালেন্স চার্জ ব্যালেন্স করতে হবে। কি বললাম বুঝলে? মাস ব্যালেন্স আর চার্জ ব্যালেন্স ব্যাপারটা কি? বাঁ দিকে কতগুলো পরমাণু আছে ডান দিকে ততগুলো পরমাণু লিখতে হবে। আর বাঁ দিকের আধান আর ডান দিকের আধানটাকে সমান করার জন্য ইলেকট্রনের সাহায্য নিতে হবে। এইটা তুমি বিজারণ অর্ধবিক্রিয়াটা খুব ভালো বুঝতে পারবে। দেখো আমি লিখছি বিজারণ অর্ধবিক্রিয়া। কে বলবে আমাকে বিজারণ অর্ধবিক্রিয়াটা কি হবে? দেখো আমি লিখছি Cr2O7 2-, আর এখান থেকে তোমার ডান দিকে Cr3+। ঠিক আছে, এবার আমি লিখছি, দেখো ভালো করে দেখো। Cr মাস ব্যালেন্স করবে কি? ক্রোমিয়াম কটা আছে বাঁ দিকে? দুটো ক্রোমিয়াম আছে। ডান দিকে কটা ক্রোমিয়াম আছে? ডান দিকে 1। তাহলে এখানে 2 বসালে। তাহলে বাঁ দিকে দুটো ক্রোমিয়াম, ডান দিকে একটা ক্রোমিয়াম, 2 বসিয়ে দিলে। এবার দেখো অক্সিজেন আছে এখানে। এবার একটা নতুন নিয়ম শুনে নাও, আমি তো লেখাটা পাঠাবো নিয়মের, কিন্তু আমি বলছি শুনে নাও, ভালো করে বুঝে নাও। এইখানে 7টা অক্সিজেন আছে। যদি বিক্রিয়াটা অ্যাসিড মিডিয়ামে হয়, রিপিট করছি, যদি বিক্রিয়াটা অ্যাসিড মিডিয়ামে হয়, যেদিকে অক্সিজেন থাকবে তার বিপরীত দিকে ততগুলো জলের অণু লিখতে হবে। আমি 7টা অক্সিজেন ছিল, কটা জলের অণু লিখেছি? 7টা জলের অণু লিখে দিয়েছি। কি বললাম? যদি বিক্রিয়াটা অ্যাসিড মিডিয়ামে হয় তাহলে যেদিকে অক্সিজেন যতগুলো থাকবে তার বিপরীত দিকে ততগুলো H2O লিখতে হবে। প্রথম নিয়ম। কি বললাম? তাহলে যতগুলো অক্সিজেন থাকবে বাঁ দিকে ততগুলো ডান দিকে জলের অণু লিখবো। এবার দেখো এখানে 7 দুগুণে 14টা হাইড্রোজেন এক্সট্রা হয়ে গেছে, তাই না? 14টা হাইড্রোজেন এক্সট্রা হয়েছে। এখানে লিখবো 14টা H+। 14টা H+ কেন লিখবো? কারণ অ্যাসিড মিডিয়াম। তাহলে বাঁ দিকে 14টা H+ লিখে দিলাম। তাহলে এবার দেখাও ডান দিকে যতগুলো পরমাণু আছে আর বাঁ দিকে ততগুলোই পরমাণু আছে। দেখে নাও ভালো করে, মাস ব্যালেন্স হয়ে গেছে। হয়েছে তো মাস ব্যালেন্স? নিয়মটা আমি আবার বলছি, যতগুলো অক্সিজেন বাঁ দিকে থাকবে, যদি মিডিয়ামটা অ্যাসিড হয় তাহলে ততগুলো জলের অণু লিখবে,
যতগুলো জলের অণু লিখবে তার দ্বিগুণ পরিমাণ হাইড্রোজেন লিখে দেবে, H+ লিখে দেবে বাঁ দিকে। এবার মাস ব্যালেন্স হয়ে গেছে। চার্জ ব্যালেন্স করতে গেলে তুমি বলো দেখি কতগুলো নেগেটিভ বা পজিটিভ চার্জ বাঁ দিকে আছে। দেখো, 2টো নেগেটিভ আর 14টা পজিটিভ, তাহলে টোটাল 12টা পজিটিভ আছে। দেখো, 12টা পজিটিভ আছে। আর এইদিকে কতটা পজিটিভ আছে? 6টা পজিটিভ আছে। দেখো, 2 মাথায় প্লাস আছে, তাহলে 6টা পজিটিভ। তাহলে মাস ব্যালেন্স হয়ে গেলে চার্জ ব্যালেন্স করতে গেলে কটা ইলেকট্রন কোন দিকে যোগ করতে হবে বলো? চার্জ ব্যালেন্স করতে গেলে কটা ইলেকট্রন? 6টা ইলেকট্রন। 6টা ইলেকট্রন বাঁ দিকে, ডান দিকে কেন বললে? 6টা ইলেকট্রন বাঁ দিকে যোগ করতে হবে। তাহলে এইটা হয়ে গেল মাস ব্যালেন্স আর চার্জ ব্যালেন্স দুটো হয়ে গেছে। দেখো, চার্জ ব্যালেন্সও হয়ে গেছে। আর বুঝতে পারলাম ব্যাপারটা, মাস ব্যালেন্স আর চার্জ ব্যালেন্স ব্যাপারটা কি? কেউ যদি এই ব্যাপারটা না বুঝতে পারো আমাকে জিজ্ঞাসা করো। না, যদি বুঝতে না পারো তাহলে বলবে, শুনতে না পারলে জিজ্ঞাসা করিনি আমি। বুঝতে পেরেছো কি? বুঝতে কোন জায়গাটা বুঝতে পারোনি? হ্যাঁ, হ্যাঁ, বিজারণ অর্ধবিক্রিয়া যখনই হবে তখন তোমাকে দেখে নিতে হবে যে যতগুলো মাস ব্যালেন্স আর চার্জ ব্যালেন্স করতে হবে। যতগুলো অক্সিজেন থাকবে ডান দিকে ততগুলো জলের অণু লিখবে। যতগুলো জলের অণু লিখবে তার দ্বিগুণ পরিমাণে H+ লিখবে বাঁ দিকে। তারপর ক্রোমিয়াম বা অক্সিজেন সব ব্যালেন্স হয়ে যাওয়ার পর তুমি দেখো এখানে Cr2O7 2- দুটো নেগেটিভ, 14টা পজিটিভ, তাহলে 12টা পজিটিভ হয়ে গেল বাঁ দিকে। আর ডান দিকে দেখো 6টা পজিটিভ আছে, তাহলে ডান দিকে 6টা পজিটিভ, বাঁ দিকে 12টা পজিটিভ। আমি 6টা ইলেকট্রন দিয়ে দিলাম, তাহলে দেখো আধান ব্যালেন্স হয়ে গেল। এটা 2 নম্বর ইকুয়েশন দিলাম, 1 আর 2। এবার এখানে নিয়ম হচ্ছে জারণ বিজারণ আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণে যতগুলো ইলেকট্রন আর বিজারণে যতগুলো ইলেকট্রন, ইলেকট্রনের সংখ্যাটাকে সমান করতে হবে, যেটাকে বলা হয় গৃহীত ইলেকট্রন এবং বর্জিত ইলেকট্রন সমান করতে হলে বা সমান করার জন্য, ওইখানে কি ছিল? জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি সমান করার জন্য। এখানে হচ্ছে গৃহীত এবং বর্জিত ইলেকট্রন সমান করার জন্য 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশনকে 6 দিয়ে গুণ করতে হবে। 1 নম্বর ইকুয়েশনকে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে দেখো হয়ে যাবে, তাই না? যে 6 দিয়ে যদি গুণ করো তারপরে কি হবে? যেটা পেলে সেই সমীকরণ দুটোকে যোগ করে দিতে হবে। যোগ করে পাই কি বললাম? গৃহীত আর বর্জিত ইলেকট্রনকে সমান করার জন্য 1 নং সমীকরণকে 6 দিয়ে গুণ করলাম আর 1 আর 2 কে যোগ করে পাই। কি পাবে লিখে দাও সবাই। আমি লিখছি, দেখো Fe6Fe2 প্লাস Cr2O7 2- প্লাস 14H প্লাস অ্যারো দেওয়ার পর 2Cr3 প্লাস 6Fe2 প্লাস Fe3 প্লাস 7H2O। দেখো তো এটাই পাচ্ছ কিনা? দুটোকে এইটাকে গুণ করার পর যোগ করলে দেখো এটা পাচ্ছ কিনা দেখে নাও একবার। ইলেকট্রন গুলো, হ্যাঁ, বাকি ইলেকট্রন গুলো কেটে যাচ্ছে। এবার একদম লাস্টের ধাপ,
লাস্ট ধাপটা কি আবার আণবিক আকারে তোমাকে লিখতে হবে, যেভাবে ছিল সেভাবে লিখতে হবে। যেভাবে ছিল আমি সেভাবে লিখছি, সবাই শুনবে মন দিয়ে। দেখো আমি আগে ক্রোমিয়াম K2Cr2O7 কে লিখে ফেললাম, K2Cr2O7 6FeSO4 লিখবো, 6FeSO4। আচ্ছা H2SO4 আছে, আমি কত লিখবো? 14H2SO4 লিখবো না 7H2SO4 লিখবো? ভেরি গুড, 7H2SO4 লিখবো। ইকুয়ালস টু সাইন দিয়ে দিচ্ছি আমি ডাইরেক্ট। এবার এখানে আবার দেখো ভালো করে, এখানে আছে 2Cr3+, আর যখন আণবিক আকারে ছিল, আণবিক আকারে কি ছিল? Cr2SO4 হোল 3 ছিল। তাহলে আমি এখানে 2 লিখবো না, শুধু এরকম লিখে দিলেই হবে, Cr2SO4 হোল 3 লিখে দিলেই হবে। Cr2 লিখে দিলেই হবে, কারণ এখানে এটা হবে। আচ্ছা পটাশিয়াম যেমন ছিল লিখে দিলাম, K2SO4, কোনো চেঞ্জ হয়নি। এবার দেখো আয়রনেরটা খুব ইম্পর্টেন্ট। আয়রন এখানে আছে 6Fe3+, আর এখানে আণবিক আকারে আয়রনের ফর্মটা দেখো Fe2 আছে। তাহলে এখানে কত লিখবো? 6Fe2SO4 হোল 3 লিখবো না 3Fe2SO4 হোল 3 লিখবো? 3Fe2SO4 হোল 3 লিখবো, ঠিক আছে। আর 7H2O ছিল, 7H2O লিখে দেবো। এবার কেউ যদি চটপট করে ব্যালেন্স করে দেখো, তুমি দেখে নেবে এইদিকে পরমাণুর সংখ্যা, এইদিকে পরমাণুর সংখ্যা মিলে গেছে, দেখে নাও। মিলে গেছে না? তাহলে এইভাবে কিন্তু পরীক্ষার সময় তোমাকে করতে হবে। এবার কিছু কিছু ক্ষেত্রে মনে রাখবে, কিছু কিছু ক্ষেত্রে জলের অণু যোগ করতে হতে পারে, বা কখনো K2Cr2O7 কে ব্যালেন্স করতে হতে পারে। মেন যে এই যে ইলেকট্রনের সংখ্যা কিন্তু কোনো চেঞ্জ হবে না, যা জারণ সংখ্যা বিজারণ সংখ্যা, অনেক সময় পরমাণু যোগ বিয়োগ করতে হতে পারে। কি বললাম বুঝলে? অনেক সময় পরমাণু যোগ বিয়োগ করতে হতে পারে, কিন্তু সাধারণত যা থাকে তাই। এবার আর একটা তোমাকে আমি বলছি, যেখানে মিডিয়ামটা কিন্তু প্রসম মিডিয়াম, প্রসম। তাহলে অ্যাসিড মিডিয়ামে একটা শেখালাম, আবার পরবর্তী নেক্সট দিন আমি আর একটা কিছু শিখিয়ে দেবো। বাকি যে কাজগুলো দেবো বাড়িতে একটু করবে। আমি একটা প্রসম মিডিয়ামটা করে দিই, আর ক্ষারীয় মাধ্যমটা পরে করাবো। বলো, শুনছি। FeCl3 প্লাস SnCl2 তৈরি হচ্ছে FeCl2 প্লাস SnCl4। এটা কোন মিডিয়ামে বিক্রিয়াটা হচ্ছে তোমাদের কি মনে হচ্ছে? কি মিডিয়ামে বিক্রিয়াটা? অ্যাসিড বিক্রিয়া, ক্ষার বিক্রিয়া, না প্রসম বিক্রিয়া? অ্যাসিড। বলো দেখি কোন অ্যাসিড নিচে? এখানে আমরা কোন অ্যাসিড নিচে HCl বা H2SO4 বা HNO3 নিচে কিছু? মিডিয়ামটা নিউট্রাল মিডিয়াম, প্রসম বিক্রিয়া। এবার আমাকে এখানে কেউ লিখে দাও জারণ অর্ধ বিক্রিয়া কোনটা? আচ্ছা আয়নিক আকারে লিখতে হবে না, আগে আয়নিক আকারে লিখে দিই, দাঁড়া। আগে আয়নিক আকারে লিখে দিই, Fe3 প্লাস প্লাস Sn2 প্লাস Fe2 প্লাস প্লাস Sn4 প্লাস। ঠিক আছে, আয়নিক আকারে লিখে দিলাম। এবার লিখছি জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া কোনটা হবে বলে, কে বলবে? Sn2 প্লাস থেকে Sn4 প্লাস, প্লাস কি? প্লাস 2 ইলেকট্রন। এটা 1 নম্বর ইকুয়েশন। আচ্ছা বিজারণ অর্ধ বিক্রিয়া। Fe3 প্লাস থেকে Fe2 প্লাস, এখানে প্লাস একটা ইলেকট্রন লিখলাম বাঁ দিকে, এটা 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা গৃহীত আর বর্জিত ইলেকট্রন সমান করতে গেলে কি করতে হবে?
2 নং ইকুয়েশনকে 2 দিয়ে গুণ করতে হবে। গুণ করে A1 দিয়ে বললাম যে সমীকরণগুলো পাবে সমীকরণ দুটি যোগ করব। 1 প্রাইম করে দিলাম, 1 প্রাইম আর 1 আর 2 প্রাইম করে দিলাম, যোগ করে পাই, যোগ করে যেটা পাওয়া সেটাই অ্যান্সার। তাহলে 2Fe3 প্লাস SN2 প্লাস সমান ডাইরেক্ট লিখতে পারো 2Fe2 প্লাস SN4 প্লাস। দেখো না অলরেডি ব্যালেন্স হয়ে গেছে। আয়ন থেকে আণবিক আকারে লিখে নাও FeCl3 2FeCl2 SnCl4। দেখো ব্যালেন্স হয়ে গেছে, দেখে নাও। দেখো অলরেডি ব্যালেন্স হয়ে গেছে। এটা প্রসম মিডিয়ামে যদি হয় এরকম হয়ে যাবে। প্রসম মিডিয়ামটা খুব সহজ। হ্যাঁ, আর একটা প্রসম মিডিয়াম বলছি, করো দেখি এটা। Na2H2O3 প্লাস I2 তৈরি হচ্ছে Na2S4O6 প্লাস NaI। দেখো এটাও প্রসম মিডিয়াম। আমার খাতাতে এটা 5 নাম্বার ইকুয়েশন আছে। তাহলে এটা সবাই করো দেখি। জারণ অর্ধ বিক্রিয়া আগে আয়নিক আকারে লিখে দিচ্ছি। দেখো আমি H2O3 2 মাইনাস। আচ্ছা, আয়োডিন তো আর আয়নের আকারে লিখতে হবে না, আয়োডিনকে আয়োডিনই লিখতে হবে I2 S4O6 2 মাইনাস। আর এখানে কি হয় প্লাস দিয়ে বলে কি আকারে লিখবো আয়োডিনকে? না 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 না, এখানে তাকাও ভালো করে, কি আছে NaI আছে তো, I মাইনাস লিখে দেবো। তারপর মাস ব্যালেন্স চার্জ ব্যালেন্স করলে তখন 2 মাইনাস কি করতে হবে দেখে নেবো। জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া করো সবাই। জারণ অর্ধ বিক্রিয়া কে বলবে? জারণ অর্ধ বিক্রিয়া কার জারণ হচ্ছে? আয়োডিনের জারণ হচ্ছে না H2O3 জারণ হচ্ছে? হ্যাঁ, H2O3 2 মাইনাস S4O6 2 মাইনাস। কতগুলো ইলেকট্রন? হ্যাঁ, তাহলে তোমাকে যদি কেন হলো জানতে গেলে মাথায় প্লাস গুলো লিখতে হবে। দেখো এখানে ভালো করে লিখছি আমি। এখানে সালফারের জারণ সংখ্যা রাফে বের করে নেবে। রাফে সালফারের জারণ সংখ্যা বার করলে কত হচ্ছে দেখো তো। রাফে সালফারের জারণ সংখ্যা বার করো, কত হচ্ছে বলো? +3 বলো, +3। আর আর এইখানে করো দেখি কত হচ্ছে জারণ সংখ্যা। $2.5 হচ্ছে। তাহলে +2 থেকে +3 থেকে +2.5 হচ্ছে। আমি করে দিই, দাঁড়াও কি করলে তোমরা কে জানে বাবা, দেখে নিচ্ছি আমি। হ্যাঁ, H2O3 2 মাইনাস। তাহলে এখানে যাচ্ছে 3 দুগুণে 6 +2 গো, কে বললে +3? +2 থেকে এখানে কত হচ্ছে দেখো, আমাকেই করতে হবে। আচ্ছা, এখানে যে সালফারটা আছে, এখানে সালফারটা 4টে সালফার কিন্তু হবে না, তাও দেখি আবার করে। তাহলে 12 কত হচ্ছে, ওই দিকে গেলে 2.5।
তাহলে জারণ বিক্রিয়া হচ্ছে বলতেই পারি আমরা। ই লিখে দিলাম, তাহলে জারণ বিক্রিয়া হচ্ছে। এবার বলো দেখি মাস ব্যালেন্স আর চার্জ ব্যালেন্স করতে হবে। এখানে কটা সালফার আছে, এখানে কটা সালফার আছে? এখানে 2 বসিয়ে দেবো, তাহলে মাস ব্যালেন্স হয়ে গেল। তবে সালফার আর অক্সিজেন হয়ে গেছে অলরেডি। আচ্ছা, যে বলছিল যে স্যার অক্সিজেন থাকলে কি করব, যদি মিডিয়ামটা অ্যাসিড মিডিয়াম হয় তাহলে এই নিয়মটা খাটবে, অন্য ক্ষেত্রে এই নিয়ম নেই, শুধু অ্যাসিড মিডিয়ামের ক্ষেত্রে এই নিয়ম। তাহলে দেখো অক্সিজেন নিজে নিজেই ব্যালেন্স হয়ে গেছে, 4টে অক্সিজেন, 6টা অক্সিজেন, 4টে সালফার, 4টে সালফার। মাস ব্যালেন্স হয়েছে, চার্জ ব্যালেন্স করো দেখি। এখানে 2 দুগুণে 4, 4টে নেগেটিভ, এখানে কটা নেগেটিভ? তাহলে ইলেকট্রন এখানে একটা 2 লিখে দিলাম, হয়ে যাবে। দেখো মাস চার্জ ব্যালেন্স হয়ে গেছে। এখানে 2 লিখে দিলাম, দেখো এখানে 4টে নেগেটিভ, 4টে নেগেটিভ হয়েছে তো। এবার বিজারণ অর্ধ বিক্রিয়া করো সবাই। বিজারণ অর্ধ কি হচ্ছে, আয়োডিন I2 থেকে I মাইনাস হচ্ছে, প্লাস ই লিখে দিলাম। তাহলে I2 থেকে I মাইনাস প্লাস ই লিখে দিলাম। মাস ব্যালেন্স করো আর চার্জ ব্যালেন্স করো। ডান দিকে 2i করে দিলাম, 2i করে দিলাম। আর দেখো এখানে 2টো নেগেটিভ আছে, তাহলে এখানে 2 ইলেকট্রন করে দিলাম। তো অলরেডি চার্জ ব্যালেন্স হয়ে আছে, কিছুই করতে হলো না তোমাকে। 2 2 আছে, মানে 1:1 রেশিওতেই রিয়াকশন হয়েছে। এবার ভালো করে শুধু দেখে নাও, এইখানটায় 2 একটা এক্সট্রা বসাতে হচ্ছে, তাই না? তাই তো, বাকি সব তো ঠিকই আছে, শুধু এই জারণ অর্ধ বিক্রিয়া এখানে 2 বসাতে হলো। তাহলে রিয়াকশনটা লাস্ট যে রিয়াকশনটা লিখবো সেটা কি আকারে লিখবো? এই দুটোকে যোগ করে দিয়ে যেটা পাবো সেটাই তো। আর তো গৃহীত আর বর্জিত ইলেকট্রন সমান করতে গেলে 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন কি যোগ বিয়োগ করতে হবে, কিছু দিয়ে গুণ ভাগ করতে হবে। তাহলে 1:1 রেশিওতে রিয়াকশন করে দেবে, ব্যালেন্স করে হয়ে গেল ব্যালেন্স। ব্যালেন্স ইকুয়েশনটা আমাকে একজন বলে দাও কি হবে। ব্যালেন্স ইকুয়েশনটা কি হবে? আমি লিখছি, দেখো 2Na2H2O3 প্লাস I2 ইকুয়ালস টু Na2H4O6 প্লাস 2NaI। ঠিক আছে, এটা এখানে উপরে লিখে দিলাম। দেখো তো এটাই হবে তো। এটাই তো হবে। তাহলে আমি প্রসম মাধ্যমটা তোমাদেরকে শিখিয়ে দিলাম আর আম্লিক মাধ্যমটা শিখিয়ে দিলাম। বাকি যেগুলো পড়ে রইলো সেটা হচ্ছে ক্ষারীয় মাধ্যম আছে। ক্ষারীয় মাধ্যমটা নেক্সট ক্লাসে নেব আমি। এখানে আজকে আমার একটু টাইম হয়ে এসছে, আমি এখন আর ক্লাস নিতে পারবো না।